ক্লাস 12-এর ফ্লেমিঙ্গো বই থেকে কিপিং কোয়াইট কবিতা সম্বন্ধে আজ আমরা অবগত হব। দক্ষিণ আমেরিকার নোবেল প্রাইজ প্রাপ্ত বিখ্যাত কবি পেবলো নেরুদার লেখা কিপিং কোয়াইট কবিতা সম্বন্ধে আজ আমরা অবগত হব। পেবলো নেরুদা লাভস পোয়েমসের উপরে তিনি বিখ্যাত ছিলেন। দক্ষিণ আমেরিকার চিলি নামক রাষ্ট্রের পেরাল নামক টাউনে তিনি 1904 সনে জন্মগ্রহণ করেন। পেবলো নেরুদা। পেবলো নেরুদার প্রকৃত নাম ছিল নেফতালি রিকার্ডো রিওয়াজ বেসালতো, আর ওনার ছদ্মনাম ছিল পেবলো নেরুদা। কবি 1973 সনে মৃত্যুবরণ করেন। আর যদি আমরা জানতে চাই কবি সম্বন্ধে, কিপিং কোয়াইট কবিতাটি কবি পেবলো নেরুদা নামে কবি বেশিরভাগই পরিচিতি লাভ করেছেন। যদিও এটা তার পেন নেম ছিল, সেই পেবলো নেরুদা নামে কবি ছদ্মনাম পেবলো নেরুদা নামে কবি বেশি পরিচিতি লাভ করেছেন। এই কিপিং কোয়াইট কবিতাটি মূলত পেবলো নেরুদায় স্প্যানিশ ভাষায় লিখেছেন। 1950 সনে যখন তিনি লিখেছেন স্প্যানিশ ভাষায়, সেই কবিতাটির নাম ছিল এ কলার্স। পরবর্তীতে এলাস্টার রেইড নামক লেখক তিনি সেই কবিতাটিকে স্প্যানিশ ভাষা থেকে ট্রান্সলেশন করে অনুবাদ করে ইংলিশ ভাষায় রূপান্তরিত করেছেন, যেটা নাম দিয়েছেন এই কলার্স থেকে এ কিপিং কোয়াইট, নাম দিয়েছেন কিপিং কোয়াইট। সেই সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করলাম কবি সম্বন্ধে। বিস্তারিত তোমরা পেবলো নেরুদার সম্বন্ধে অবগত সম্পূর্ণ জানতে চাইলে তোমরা গিয়া সার্চ করলে জানতে পারবে। যেহেতু আমরা আজকের আলোচনা হবে কবিতাটিতে কবি কি বোঝাতে চেয়েছেন, সেই কবিতাটির লাইন বাই লাইন আমি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে যাচ্ছি। কবি পেবলো নেরুদা সেই কবিতার মাধ্যমে গোটা বিশ্ব মানব জাতিকে এক শান্তির বার্তা প্রেরণ করেছেন। গোটা বিশ্ববাসী মানব জাতিকে, অল কাইন্ড অফ হিউম্যান বিংস, কবি একই ছায়ার তলে আসার আহ্বান করেছেন। সেই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কখনো ভাষা নিয়ে দ্বন্দ্ব, কখনো জাতিভেদ, কখনো গায়ের রং নিয়ে দ্বন্দ্ব, কখনো বিভিন্ন ইস্যু নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। এক অশান্তময় পরিবেশ গোটা বিশ্বে বিরাজ করছে আমরা দেখতে পাই। সেই প্রেক্ষাপটে কবি পেবলো নেরুদা গোটা বিশ্ববাসী মানব জাতিকে কবি একই ছায়ার তলে এসে এক শান্ত পরিবেশ, একটা পিস, শান্ত হওয়ার জন্য কবি মানব জাতিকে আহ্বান করেছেন সেই কবিতার মাধ্যমে। ইট ইজ দ্য শর্ট থিম অফ দিস পোয়েম। সেই কবিতার সংক্ষিপ্ত সারাংশ হচ্ছে এটা। সেই কবিতার মাধ্যমে কবি কি চেয়েছেন, এটাই চেয়েছেন গোটা বিশ্ব মানব জাতির কাছে কবি আহ্বান করেছেন শান্ত হওয়ার জন্য, সাইলেন্স হওয়ার জন্য। সে দ্বন্দ্ব, হিংসা, মারামারি সমস্ত কিছু ছেড়ে মানুষ যেন একই ছায়ার তলে এসে যায় এবং শান্ত হয়ে যায়, সেই আহ্বান কবি রেখেছেন। এবং সেই একটা শান্ত পরিবেশে যেন মানব জাতি বসবাস করতে পারে, ইহার জন্যই কবি সেই কবিতা উপস্থাপন করেছেন। আমরা যাই কবিতার দিকে যাচ্ছি এখন। নাও উই উইল কাউন্ট টু 12 and we will all keep still। কবি বলছেন প্রথম লাইনে, নাও উই উইল কাউন্ট টু 12, এখন আমরা গণব 12 পর্যন্ত। দ্বিতীয় লাইনে বলছেন
অ্যান্ড উই উইল অল কিপ স্টিল, এবং আমরা চুপ থাকব সবাই। প্রথম লাইনে বলছেন, আমি আবার বলছি, এখন আমরা 12 পর্যন্ত গণব। অর্থাৎ সেই লাইন দ্বারা কবি ইহাই বুঝাতে চেয়েছেন আমরা 12 পর্যন্ত গণব, অর্থাৎ আমরা মুভমেন্ট করব। কবি 12 পর্যন্ত গণার কথা কেন বললেন সেই লাইনে? 13 পর্যন্ত বলার কথা বললেন না, 10 পর্যন্ত বলার কথা বললেন না, 14 বললেন, শুধুমাত্র 12 বললেন কেন? তার পিছনে কি? অর্থাৎ 12 দিয়ে কবি ইহাই বুঝাতে চেয়েছে, আমরা জানি 12 আওয়ার্স ইন এ ডে, আমরা জানি 12 মান্থস ইন এ ইয়ার, আমরা জানি 12 জোডাইক সাইন, দেয়ার আর 12 জোডাইক সাইন, অর্থাৎ 12টা রাশি আছে, 12টা রাশি। আর প্রত্যেকজন মানুষ এক একটা রাশির অন্তর্ভুক্ত। অর্থাৎ একদিকে কবি এই 12টা রাশি, অর্থাৎ 12 জোডাইক সাইন, এক এক মানুষ এক একটি রাশির অন্তর্ভুক্ত। তাই প্রত্যেক মানব জাতিকে কবি বোঝাতে চেয়েছেন, এটাই একদিকে অর্থ যাচ্ছে। আরেকদিকে বলছে 12 মাস, 12 মান্থস ইন এ ইয়ার, আর 12 আওয়ার্স ইন এ ডে, অর্থাৎ 12 মাসে 1 বছর, আমরা জানি 12 মাসে 1 বছর, আর 12 ঘন্টা 1 দিন। অর্থাৎ এই 12 মাসে 1 বছর, প্রতিদিনে 12 ঘন্টা করে যেন আমরা নিস্তব্ধ থাকতে পারি, ইহাই বুঝাতে চেয়েছেন। আর বুঝাতে চেয়েছেন গোটাই 12 দ্বারা গোটা বিশ্ব মানব জাতিকে কবি সম্বোধন করেছেন। কীভাবে? সেই 12টা রাশি, সেই 12টা রাশির অন্তর্ভুক্ত প্রত্যেক মানুষ, তাই অল পিপুল বোঝানো হয়েছে। তাই কবি বলছেন না উই উইল কাউন্ট, আমরা 12 পর্যন্ত গণব। অর্থাৎ আর দ্বিতীয় লাইনে বলছেন অ্যান্ড উই উইল অল কিপ স্টিল, এবং আমরা সবাই চুপ থাকব। প্রথম লাইনে বলছেন আমরা গণব, আর দ্বিতীয় লাইনে বলছে আমরা চুপ থাকব। এর পরের দিকে আমরা যাই। ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ, কবি বলছেন ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ। এখানে ফেস অফ দ্য আর্থ বলতে সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। অল পিপল, ফেস অফ দ্য আর্থ, দ্য পৃথিবীর তামাম মানব জাতিকে কবি বোঝাতে চেয়েছেন একবার, না হলেও একবার। ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ, পৃথিবীর সমস্ত মানব, ফেস অফ দ্য আর্থ, পৃথিবীর সমস্ত মানুষ, না হলে একবারের জন্যই। লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষায় কথা বলিও না। লেটস নট স্পিক, কথা বলতে দিও না, ইন এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষায়। অর্থাৎ সমস্ত মানবকে কবি ইহাই বলতেছেন ইন এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষায় তোমরা কথা বলিও না, অন্তত পক্ষে না হলেও ফর ওয়ান্স, একবারের জন্য তোমরা কোনো ভাষায় কথা বলা বন্ধ করো, ইহাই কবি বলছেন। অর্থাৎ কোনো ভাষায় কথা বলা বন্ধ করার কথা কেন বলছেন? আমরা জানি বিভিন্ন ভাষা আমাদের মধ্যে আছে, আসামিস, হিন্দি, ইংলিশ। কখনো ভাষা নিয়ে, একটু আগে বলেছি, ভাষা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে। সেই প্রত্যেক ভাষায় কথা বলা যদি আমরা বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো পৃথিবীতে শান্তি আসতে পারে। তার জন্য কবি বলেছেন তোমরা কোনো ভাষায় কথা বলো না, বন্ধ হয়ে যাও, না হলেও একবারের জন্য। এর পরের লাইনে কবি বলছেন লেটস স্টপ ফর 1 সেকেন্ড, লেটস স্টপ ফর 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য তোমরা না হইলেও থেমে যাও। লেটস স্টপ ফর 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্যই থেমে যাও তোমরা, আর না হলেও। এর পরের লাইনে বলছেন অ্যান্ড নট মুভ আওয়ার আর্ম সো মাচ, আর বলছেন কবি অ্যান্ড নট মুভ আওয়ার আর্ম সো মাচ, নট টু মুভ আওয়ার আর্মস, আমাদের বাহু, আর্মস মানে বাহু, অর্থাৎ হাত, আমার হাতটাও যেন কিতা করি, নড়াই না, সমাজ এত বেশি যেন আমাদের হাতটাও যেন আমরা নড়াই না। অর্থাৎ এখানে আর্মসটা হচ্ছে, মানে কবি এখানে আর্মস দ্বারা পান ব্যবহার করেছেন। এখানে আর্মস দ্বারা, আর পান বলতে ইহাই বোঝায় একই শব্দের দ্বারা দুইটি অর্থ। অর্থাৎ আর্মস বলতে আমরা সাধারণত জানি বাহু, আমরা আর্মস মানে বাহু, অর্থাৎ কবি নট মুভ আওয়ার আর্মস, আমাদের
বাহু যেন না নড়াই আমরা, অর্থাৎ আমরা কাজ থেকে যেন বিরত থাকি। ইহাই বোঝা যায়। আর 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 আর্মস দ্বারা কবি বুঝাতে চেয়েছেন, আর্মস দ্বারা, যে আর্মস বলতে আমরা জানি অস্ত্রশস্ত্র। আমরা যেন কোনো অস্ত্রশস্ত্র যেন ব্যবহার করি না। অস্ত্রশস্ত্র দিয়া যেন আমরা জানি বর্তমান পৃথিবীতে, বর্তমান বিশ্বে অস্ত্রশস্ত্র নিয়ে দ্বন্দ্ব চলছে। আমরা জানি বর্তমান এই যে অস্ত্রশস্ত্র, ইউক্রেন, রাশিয়া, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন যখন এক রাষ্ট্রে বিভিন্ন সময় আমরা অস্ত্রকে হাতে নেই, সেই অস্ত্রকেও কবি না নড়ানোর জন্য কবি বলছেন, এবং হাতকেও, এবং তোমার কর্ম থেকে তুমি বিরত থাকো, না হলেও 1 সেকেন্ডের জন্য। কবি ইহাই বোঝাতে চেয়েছেন। এবং কবি এখানে নোট মুভ আওয়ার, যদি প্রথম প্যারাগ্রাফে কবি বলছেন সবাই যেন নিস্তব্ধ হয়ে যায়, না হলেও 1 সেকেন্ডের জন্য সবাই যেন একদম নিস্তব্ধ। যদি নিস্তব্ধ হয়ে যায়, সমস্ত বিশ্বের মানুষ যদি একই সঙ্গে নিস্তব্ধ হয়ে যায়, তাহলে কি পৃথিবী চলবে? তাহলে কবি পৃথিবী কি চলবে? যদি মানুষ নিস্তব্ধ হয়ে যায়, তার ফলে কি হবে? পরের প্যারাগ্রাফে কবি বলছেন ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, অর্থাৎ এটা হবে একটা অস্বাভাবিক মুহূর্ত। যদি পৃথিবীর তাম মানুষ এক মুহূর্তের জন্য একই সঙ্গে নিস্তব্ধ হয়ে যায়, তাহলে কি হবে? এটা একটা অস্বাভাবিক মুহূর্ত হবে। সব মানুষ নিস্তব্ধ, যেমন আমরা দেখতে পাচ্ছি বিগত বছরে যে লকডাউন হয়েছে, একটা অস্বাভাবিক হয়ে গেছে। সব মানুষ নিস্তব্ধ, গোটা বিশ্ব নিস্তব্ধ। একসময় গোটা বিশ্ব নিস্তব্ধ হয়ে গিয়েছিল কোভিড-19 জন্য, আমরা জানি। সেভাবে যদি সেভাবে নিস্তব্ধ হয়ে যায়, তা কী হবে? একটা অস্বাভাবিক মুভমেন্ট। আর এই অস্বাভাবিক মুহূর্ত যেটা, সেটাই হচ্ছে একটা সাইলেন্ট মুহূর্ত, অর্থাৎ একটা সাইলেন্ট মোমেন্ট, একটা নিস্তব্ধ মুহূর্ত। উইদাউট রাশ, উইদাউট ইঞ্জিনস। আর কি, যখন নিস্তব্ধ হয়ে যাবে তখন কী হবে? উইদাউট ইঞ্জিন। সেখানে ইঞ্জিনস বলতে কবি ইন্ডাস্ট্রি বোঝাচ্ছেন। আমরা জানি ইন্ডাস্ট্রি থেকে নির্গত হয় ধোঁয়া, গাড়ি থেকে নির্গত হয় ধোঁয়া, সমস্ত ইন্ডাস্ট্রির কর্ম, যেগুলা ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ধোঁয়া, বিভিন্ন ধুলাবালি নির্গত হয়, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। গাড়ি রাস্তার মধ্যে গাড়ির থেকে যে ধোঁয়া নির্গত হয়, তাও বন্ধ হয়ে যাবে, কোনো পলিউটেড হবে না, শান্ত হয়ে যাবে। উই উড অল বি টুগেদার, সব আমরা এক। তখন কবি মনে করছেন যখন নিস্তব্ধ হয়ে যাবে, সেই অস্বাভাবিক মুহূর্ত এসে যাবে, তখন কী হবে? উই উড অল বি টুগেদার, তখন আমরা সব কী হয়ে যাব? একই হয়ে যাব। ইন এ সাডেন স্টেজনেস, একটা হঠাৎ করে একটা আশ্চর্য পরিস্থিতিতে, একটা আশ্চর্যান্বিত পরিস্থিতির মধ্যে আমরা কি হয়ে যাব? একটা শান্ত হয়ে যাব। উড বি টুগেদার, আমরা একই সঙ্গ হয়ে যাব, আমরা একত্রিত হয়ে যাব। পরের প্যারাগ্রাফে কবি বলছেন ফিশারম্যান ইন দ্য কল্ড সি, ফিশারম্যান ইন দ্য কল্ড সি। এখানে ফিশারম্যান বলতে সমাজের, আমরা জানি সমাজের মধ্যে উইকেট শ্রেণীর কিছু মানুষ থাকে, অর্থাৎ দুষ্ট প্রকৃতির কিছু মানুষ থাকে। তাই কবি এখানে ফিশারম্যান দ্বারা এই দুষ্ট প্রকৃতির মানবকে বোঝাতে চেয়েছেন। যেমন ফিশারম্যান ইন দ্য কল্ড সি, ঠান্ডা সমুদ্রের, যখন সমুদ্র ঠান্ডা থাকে, এই ঠান্ডা সমুদ্রের মধ্যেও ফিশারম্যানে গিয়ে কী করে? মাছ ধরে। এই ঠান্ডা থাকা সত্ত্বেও ফিশারম্যান সেই মাছ রক্ষা পেতে পারে না ফিশারম্যান থেকে, অর্থাৎ যারা মাছ ধরে তাদেরকে বলা হয় ফিশারম্যান। ঠান্ডা থাকা সত্ত্বেও রক্ষা থাকতে পারে না, তাকে ধরা হয়। উড নট হার্ম ওয়েলস, তখন কি হবে? কবি বলছেন সেই দুষ্ট প্রকৃতির মানুষরাও কী হবে? এই ঠান্ডা সমুদ্রতে বোঝানো হয়েছে উড নট হার্ম ওয়েলস, অর্থাৎ সেই তিমি মাছ, ওয়েলস মানে তিমি মাছ, সেই মাছগুলো তার মাছের যে ক্ষতি হওয়া, ইহাও বন্ধ হয়ে যাবে। উইকেট সহায়তা, অর্থাৎ এখানে ইহাই বোঝানো, ইয়ার অর্থ হচ্ছে সমাজের যে হত্যা করা, মানুষকে হত্যা করে, মানুষের প্রতি খারাপ ব্যবহার করে, যখন গোটা বিশ্ব নিস্তব্ধ হয়ে যাবে, তখন ইহাই বন্ধ হয়ে যাবে। যেভাবে জেলেরা ঠান্ডা সমুদ্র থেকে মাছ ধরা বন্ধ করে দিবে, অর্থাৎ দুষ্ট প্রকৃতির মানুষ ভালো মানুষকে যে হত্যা করে এবং মানুষের প্রতি যে দ্বন্দ্ব, ইহাই বন্ধ হয়ে যাবে যখন সমস্ত বিশ্ব একই সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এরপরে কবি বলছেন অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট
would look at his hard hands. এখানে গ্যাদারিং সল্ট দ্বারা কবি সমাজের গরিব এবং নিম্নস্তরের মানুষকে বোঝাতে চেয়েছেন। আমরা জানি লবণে এখানে কাজ কারা করে, সমাজে যারা গরিব শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তারাই কাজ করে। কিন্তু সেই নিস্তব্ধতা না থাকার কারণে উড লুক অ্যাট হিজ হার্ট হ্যান্ডস, তার হাতের মধ্যে যে কতি সাধন যেটা হয়, সেই কতির দিকে তারা উড লুক, তারা তাকাতে পারে না। অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট, মানুষ যে এই গরিব শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তারা যখন লবণ আহরণ করে, সেই লবণকে যখন তারা লবণের ফ্যাক্টরিতে যখন তারা কাজ করে, তাদের কিন্তু সময় নেই তার হাতের মধ্যে কি হয়েছে, তাদের হাতে কি হয়েছে, হাতের মধ্যে যে ক্ষতি হয়েছে, সেই হাতের দিকে তাকানোর সময় তাদের নেই। যখন সমস্ত বিশ্ববাসী যখন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যাবে, তখন তারা তাদের নিজের হাতের দিকে অন্ততপক্ষে একবার তাকাতে পারবে, তাদের হাতে কি হয়েছে। লুক অ্যাট হিজ হার্ট হ্যান্ডস, হাতের যে ক্ষতি হয়েছে তাদের দিকেও তারা অন্ততপক্ষে একবার তাকাতে পারবে। আমরা সংক্ষিপ্তভাবে, যেহেতু লং ভিডিও হলে আপলোড হবে না, তাই আমি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করেছি কবি। এখানে দুটো লক্ষণীয় বিষয় তোমরা জানা রাখবে, যদিও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তোমরা দেখো, প্রথম এখানে বলা হয়েছে নাও উই উইল কাউন্ট টু 12, আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে উই উইল হয়েছে, পর বাক্যে আবার উইল বল। এটাকে ইংলিশ এলিটারেশন বলা হয়, এটাকে এলিটারেশন। আর একদম শেষের বাক্যে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, উড লুক অ্যাট হিজ হার্ট হ্যান্ড, 3 বার হিজ হার্ট হ্যান্ড, 3 টাইমস এইচ হার্ট হ্যান্ড, হিজ হার্ট হ্যান্ডস, হিজ হার্ট হ্যান্ডস। ইহাকেও এলিটারেশন বলা হয়। তোমরা আগে দিয়ে যখন বেশি করে পড়বে ইংলিশ বিষয় নিয়ে, তখন বুঝতে পারবে ইহাই। এখানেই প্রথম পার্ট শেষ করেছি, দ্বিতীয় পার্টে এর পরবর্তী আলোচনা আমি করব।